হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্টার ইংলিশ। যে আজকে আমরা থিংস ফল অ্যাপার্টের যে 2 মার্কস এবং 5 মার্কসের আনসার সেটা আমরা দেখবো, কোয়েশ্চেন আনসার। এবং তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যে থিংস ফল অ্যাপার্ট আছে সেটার আমরা 5 মার্কস এবং 2 মার্কস কিছু কোয়েশ্চেন্স আমরা দেখে রাখবো এবং এগুলোর মধ্যেই তোমাদের কিন্তু এক্সামে থাকবে এবার তোমাদের। সো প্রত্যেকে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন আমি রেখেছি 5 মার্কসের, ওকনকোস ক্যারেক্টার। ওকে, in the light of the quotation, Okonko never showed any emotion openly unless it be the emotion of anger. যে ওকনকো তার অ্যাঙ্গার ছাড়ার কোনো ইমোশনই দেখায়নি, তার মানে ওকনকোর ক্যারেক্টারটাই মেনলি জানতে চেয়েছে। দেখো, দিস পাওয়ারফুল লাইন ফ্রম চিনো অ্যাচিভিস থিংস ফল অ্যাপার্ট এনক্যাপচুলেটস দ্য ইমোশনাল অ্যান্ড সাইকোলজিক্যাল কোর অফ ওকনকোস ট্র্যাজিক ক্যারেক্টার। তার মানে ওকনকোর যে ট্র্যাজিক ইনসিডেন্ট, যেটা আমি আগের ক্লাসে বলেছি, দেখবে ওকনকোর ট্র্যাজেডি কিভাবে হয়েছে, সেটার কারণই হচ্ছে যে ওকনকো কিন্তু তার ইমোশনটাকে শো করতে পারেন। ওকনকো দ্য সেন্ট্রাল ফিগার অফ দ্য নভেল is a man ruled by his fear of weakness and failure. Obviously, man of weakness, he is always feeling the sense of weakness and failure. His inability to express tender emotions and his habit of masking vulnerability with aggression reflect both his personal trauma and the gender expectation of his society. So he is always thinking about the gender expectation of the society. He is always having the hyper masculinity within his character. তিনি সবসময় ভাবতেন যে জেন্ডার এক্সপেকটেশনের কনসেপ্টটা, তিনি ইগবো কমিউনিটি থেকে, দেখো তিনি সবসময় কিন্তু যে একটা পুরুষ মেল সেন্ট্রিক ইগো যেটা, ওটা কিন্তু ওনার মধ্যে রয়ে গেছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। The quotation is not just a comment on his personality, it defines his worldview, his relationships and ultimately his downfall. এবং আলটিমেটলি এই কোটেশনটা তার ডাউনফলকে দেখাচ্ছে। দেখো কোয়েশ্চেনটা, যে ওকনকো তার ইমোশনটা কখনোই দেখায়নি, রাদার কিসের ইমোশন দেখিয়েছে, সবসময় অ্যাঙ্গারকে। বুঝতে পারলে? কেন? ও ভেবেছে যে যদি আমি কখনো উইক দেখাই, ইমোশনাল হয়ে যাই, তাহলে হয়তো সোসাইটি আমাকে উইক ভাববে, যেটা ওর বাবা ছিল ওনোকা। সুতরাং আলটিমেটলি ও কখনোই এই তার হাইপার ম্যাসকুলিনিটি কখনোই হারাতে চায়নি, তাই সে কখনোই তার ইমোশনসটা দেখায়নি। এখান থেকেই তো তার ক্যারেক্টারটা ফুটে উঠছে, যে সে তার কখনো ইমোশনস দেখায়নি, মানে সে তার মেল সেন্ট্রিক ইগোকে বজায় রাখছে, তার মানে হাইপার ম্যাসকুলিনিটি নোশনসটা আসছে। তার মানে ফেমিনিজমের অপোজিটে যাচ্ছে অ্যান্টি ফেমিনিস্ট, সেটা আমরা দেখতে পাচ্ছি। আর আমরা কি দেখতে পাচ্ছি? আর আমরা দেখতে পাচ্ছি যে ওকনকো তার সোসাইটির এক্সপেকটেশনের উপরে টু মাচ কনসার্ন। বুঝতে পারলে? তার মানে হি ইজ টু মাচ কনসার্ন উইথ দ্য এক্সপেকটেশন অফ দ্য সোসাইটি। এই কনসেপ্ট গুলো দিয়ে কিন্তু আনসারটা হবে। যে কোনো আনসার লিখতে গেলে এইভাবে কিছু কনসেপ্ট বার করে নেবে, যে এই কিওয়ার্ডস গুলোর উপরে আমি আনসারটা লিখব। ওকে, এবং আলটিমেটলি এর ফলে কিন্তু ডাউনফলটা হয়। ওকে, কারণ সেই ইকেমোফোনা, যে কিনা তার ছেলের মতো, তাকে কিন্তু ও খুন করেছে ওকনকো ফর দ্য এক্সপেকটেশন অফ দ্য সোসাইটি, ফর কিপিং দ্য মেল সেন্ট্রিক ইগো হি হ্যাজ কিল্ড হিজ ইকেমোফোনা। ওকে, দেখবে আমি তোমাদের থিংস ফলাফল যখন পড়িয়েছি গল্পটাতে তোমাদের বলেছিলাম, তো সেগুলোতে আমি এখন বিস্তারিত যাব না। সো ফ্রম দ্য বিগিনিং অফ দ্য নভেল অ্যাচিভি প্রেজেন্টস ওকনকো as a man obsessed with strength and masculinity. He gains fame in his village Umofia. দেখতে পাচ্ছ, এগুলো তোমরা দেখবে। as a powerful wrestler, a wealthy farmer, a fearless warrior. আগের ক্লাসগুলো করলেই আনসারটা দেখবে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাচ্ছে। বাট দিস অ্যাচিভমেন্টস আর নট ড্রাইভেন বাই অ্যাম্বিশন অ্যালোন, but by a deep fear of becoming like his father Unoka, who was poor, indebted and considered effeminate by Igbo standards. দেখো, এই ওকনকো has already become a very masculine and strength figure of the community. সুতরাং সে যে শুধুমাত্র তার অ্যাম্বিশন ছিল তাই না, রাদার তাকে যেন কেউ উইক না ভাবে, সে যেন তার বাবার মতো না হয়, তার জন্য কিন্তু এতগুলো অ্যাচিভমেন্ট করেছে। ওকনকো রেজেন্টস এভরিথিং দ্যাট রিমাইন্ডস হিম অফ ওনোকারস উইকনেস। ওনোকা হচ্ছে ওর বাবা, যে কিনা ইনডেপ্টেড, মানে সবসময় লোকজনের কাছ থেকে ধার করতো, ঋণ করতো এবং একটা উইক পার্সন ছিল। সুতরাং ওকনকে কিন্তু সেটা হতে চায় না, সমাজের কাছ থেকে ওর বাবা কোনো রেসপেক্ট পায়নি, সেই কারণে ওকনকো কিন্তু তার কোনো উইকনেস রাখতে চায় না। এবং এই যে ওকনকোর হাইপার ম্যাসকুলিনিটির যে কারণ, সেটাও কিন্তু ওর বাবা যে সমাজে রেসপেক্ট পায়নি, উইক হওয়ার কারণে, ইমোশনালি উইক হওয়ার কারণে ও কিন্তু সেই জায়গাটা রাখতে চায় না। স্পেশালি ইমোশনাল সফটনেস। আচ্ছা, হিজ গ্রেটনেস ফিয়ার অ্যাজ দ্য ন্যারেটর টেলস আস ইজ টু বি থট উইক। ইয়েস, তার সব থেকে ভয় কি ওকনকোর? যে উইক, যেন আমি দুর্বল না হয়ে যাই ইমোশনালি।
আচ্ছা, this way drives Okonkwo to suppress all emotions except anger. His race becomes a defense mechanism. আচ্ছা, দেখতে পাচ্ছি এখানে তার রাগটা কিভাবে ডিফেন্স মেকানিজম হচ্ছে, সেন্ট্রাল পয়েন্ট এসে দাঁড়াচ্ছে। ওকে, এটা তোমরা একবার দেখবে যে Marx, he beats his wives during the week of peace, defies village customs in fits of temper. সে তার ওয়াইফদেরও মারধর করে কারণ টু শো হিজ ম্যাসকুলিনিটি। বুঝতে পারলে তো? ইভেন হোয়েন হি লাভস হি ক্যান নট এক্সপ্রেস ইট ওপেনলি। দেখো, সে তার মেয়েকে কিন্তু খুব ভালোবাসে, ইজিন মাকে, কিন্তু সে কখনো সেটা প্রকাশ করে না, কারণ প্রকাশ করলেই এই যে ইমোশনাল সফটনেসটাও কাউকে দেখাতে চায় না। ওকে, one of the most telling examples of his emotional suppression occurs when Ikemefuna, a boy given to Mafia, lives with Okonko's family and becomes like a son. Okonko grows fond of him but is advised not to take part in the boy's execution. দেখো, এই জায়গাটা ইম্পর্টেন্ট যে ইকিমোফোনাকে যখন এক্সিকিউট করার কথাটা আসলো এবং তাকে বলা হলো যে তুমি যেন পার্ট নিও না এখানে, কিন্তু ওকনকো ওই তার ছেলের মতো যে ইকিমোফোনা, ওকে কিন্তু ওকনকো নিজেই মারে। ওকে, সুতরাং এই জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছ একটা ইরার করে। ওকে, ফ্যাটাল ফ্ল, মানে তার মারাত্মক ভুল এটা একটা, যেখান থেকে তার ডাউনফলটা আসবে। ল্যাটার হি ইজ ডিপলি শেকেন, দো হি নেভার অ্যাডমিটস ইট অ্যালাউড। বুঝতেই পারছো আশা করি। দ্য নারেটর নোটস দ্যাট হি ডিড নট টেস্ট এনি ফুড ফর 2 days আফটার দ্য কিলিং, বাট ইনস্টেড অফ দ্য প্রসেসিং গ্রিফ হি ল্যাশেস আউট ইন অ্যাঙ্গার। যে ও কিন্তু ইকিমোফোনাকে মারার পর 2 দিন কোনো কিছু খায়নি, কিন্তু সে তার ইমোশনটাও দেখাচ্ছে না। ওকে, বুঝতে পারছো আশা করি আনসারটা। এবার তোমরা একটু দেখে নেবে এবং আগের ক্লাস যারা করেছো এই আনসারটা অবভিয়াসলি বুঝতে পারবে খুব ভালোভাবে। ওকে, ওকনকোস অ্যাঙ্গার মনে রাখবে 5 মার্কসের আনসার আমি বলে দিচ্ছি তোমাদের একটু। এই নোটস যখন তোমরা খাতায় লিখবে হয়তো তোমাদের 3 পাতা বা 3.5 পাতা হয়ে যেতে পারে, দেখো, ফর দ্য সেক অফ আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু মনে রাখবে তোমাদের 5 মার্কসের জন্য পরীক্ষাতে যখন লিখবে 1.5 পাতা থেকে 2 পাতা, 10 মার্কসের জন্য 3-3.5 পাতা। ওকে, এইভাবে করে কিন্তু আনসার লিখবে। Okunko's anger is not only directed at others, it eventually turns inward. Okay, uh, as destabilized Igbo society, Okonko grows increasingly frustrated. He sees the clan's failure to resist as a sign of weakness and he struggles to control his fury. So his inner turmoil grows. দেখো, ও যখন ওই আলটিমেটলি গল্পের শেষে যখন যাবে, দেখবে যে যখন হোয়াইটসরা আসছে, ও কিন্তু তার দেখছে যে লোকজন কিন্তু এই যে রেজিস্ট করতে পারেনি হোয়াইটসদের বিরুদ্ধে, এর ফলে কিন্তু ওকনকো খুব মারাত্মকভাবে রেগে যায় এবং তার কিন্তু একটা ইনার টার্ময়েল হতে থাকে। when he kills a colonial messenger hoping to spark a rebellion and no one joins him, he realizes that the world he fought to uphold has changed beyond recognition. দেখা যাচ্ছে সো হোয়াট উই সি ইজ, যখন আলটিমেটলি গল্পের শেষে গিয়ে দেখবে একজন কলোনিয়াল মেসেঞ্জারকে মারছে যাতে লোকজন বিদ্রোহ করে এই হোয়াইটসদের বিরুদ্ধে, কিন্তু কেউ আলটিমেটলি আর বিদ্রোহ করে না, কারণ অলরেডি লোকজন কনভার্টেড হয়ে গেছে, অনেকেই ক্রিশ্চিয়ানিটিতে, আবার অনেকেই ভয় পাচ্ছে এই হোয়াইটসের দিকে। গল্পটা তোমরা জানো যে প্রথম দিকে একটি ইগবো কমিউনিটির কালচার থাকলেও গল্পটা শেষের দিকে হোয়াইটসরা এই গল্পে আসে এবং এটাই গল্পের মেন থিম, এবং ওই জায়গাটাকে কলোনাইজ করে নেয়, যেখানে ওকনকো আলটিমেটলি কিন্তু নিজের লাইফটাকে দিয়ে দেয়। কারণ ওকনকো সে যে গ্রামে থাকতো সেই গ্রামের ভ্যালু কিন্তু আর নেই, সেই গ্রামের ভ্যালু সিস্টেম সমস্ত কিছু হারিয়ে গেছে হোয়াইটসরা এসে। The tragedy of Okunko lies in the fact that he is not simply a victim of colonialism but also a victim of his own rigid masculinity. তার ট্র্যাজেডি দুটো কারণে ঘটে। এক নম্বর হচ্ছে সে যখন তার ইগবো ভিলেজে থাকতো, মনে রাখবে তাকে ফর দ্য সেক অফ ফিউ ইয়ার্স, অনেক কয়েক বছরের জন্য তাকে কিন্তু মাবান্দাটে পাঠানো হয়েছিল এক্সাইলের জন্য, কারণ সেই গ্রামে একজনকে ভুল করে হত্যা করে ফেলেছিল। এবার এর ফলে ও যখন ওই মামান্দা থেকে ও যখন আলটিমেটলি ফিরে আসে তার ইগবো কমিউনিটিতে, উমোফিয়াতে যখন ফিরে আসে, সে কি দেখে যে গ্রামের লোকজন কিন্তু অলরেডি ক্রিশ্চিয়ানিটিতে ট্রান্সফার হয়েছে এবং একটা ব্রিটিশ কলোনাইজ একটা ল্যান্ড হয়ে গেছে। সুতরাং এর ফলে ওকনকো কিন্তু মানতে পারেনি যে ও যে সমাজে থাকবে ও ওখানে উইক হয়ে থাকবে, কারো আন্ডারে থাকবে, ওর নিজস্ব ভ্যালু সিস্টেম আর কিচ্ছু নেই, সুতরাং ও নিজে সুইসাইড কমিট করে। এটা একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে তার নিজস্ব হাইপার ম্যাসকুলিনিটির কারণে সে কখনো তার ইমোশনসটা দেখাতে পারেনি, এটার কারণেও তার ডাউনফলটা ঘটে কিন্তু। সো হিজ বিলিভ দ্যাট ইমোশন ইকুয়ালস উইকনেস আইসোলেটস হিম ফ্রম দোজ হু কেয়ার ফর হিম। আচ্ছা, দেখো তারপরে মোর ওভার ওকনকোস ইনার কনফ্লিক্ট মিরর্স আ লার্জ কালচারাল মোমেন্ট ইন হুইচ ইগবো আইডেন্টিফাইড হিমসেলফ is caught between the preservation of tradition and the disruptive forces of colonialism. His emotional rigidity becomes a symbol of resistance but also rigidity of denial by exploring his refusal. তুমি এটা দেখে নেবে। আচ্ছা, এই প্যারাটা যদি কেউ না লেখো কোনো সমস্যা নেই, এই প্যারাটা তোমরা বাদ দেবে মোর ওভার থেকে স্ট্রেংথ পর্যন্ত। এখানে এসো, in this slide the quotation Okonko never showed any emotion openly unless it to be the emotion of anger becomes more than a character description. Okay,
ইট বিকামস আ লেন্স থ্রু হুইচ উই আন্ডারস্ট্যান্ড দ্য ইনার কনফ্লিক্ট দ্যাট শেপস দ্য এন্টায়ার নভেল। এবং এটাই কিন্তু এই গল্পের এন্টার ক্যারেক্টারকে ওপেন শো করে। এবার বলে দিই, পরীক্ষায় ধরো তোমাদের এরকম সেম কোশ্চেন আসলো এই লাইনটা দিয়ে ওকনকোর ক্যারেক্টার, তখন তোমরা সেম এরকম আনসার লিখবে। যদি দেখা যাচ্ছে পরীক্ষা আসলে শুধু ওকনকোর ক্যারেক্টার, তখন কি করবে তোমরা লিখবে যে এই লাইনটা দিয়ে কিভাবে আনসার লিখতে হবে দেখে নাও। লিখবে যে ওকনকোস ক্যারেক্টার ইজ আইডেন্টিফাইড থ্রু দ্য লাইন। তখন এই কোডটা করবে, তখন এই কোডটাকে এরকম ভাবে অ্যানালিসিস করে দেবে। ওকে, আশা করছি তোমরা আনসারটা ক্লিয়ার করতে পেরেছো। দেখো আলটিমেটলি, দেখো এখান থেকে ultimately Okonkwo's inability to express anything but anger leads to the unraveling of his relationships, his status and his identity. His downfall is not simply the fall of a man but the collapse of a worldview that cannot bend, adapt or love. এবং সে কিন্তু তার নিজস্ব ডাউনফলকে বোঝাচ্ছে না, তাদের একটা ওয়ার্ল্ড ভিউকে, একটা পার্সপেক্টিভকে দেখাচ্ছে যে কিনা এই কলোনাইজ পার্সপেক্টিভকে অ্যাডাপ্ট করতে পারলো না। ওকে, এই হচ্ছে কনসেপ্ট। আচ্ছা চলো আমরা সেকেন্ড কোয়েশ্চেনে যাবো। আরেকটা 5 মার্কসেরই দিচ্ছি তোমাদের, এই ওয়ার্ল্ড থিংস ফল অ্যাপার্ট থেকে এই দুটো 5 মার্কসই পড়ে যাবে তোমরা। আগের ক্লাসে দেখবে তোমাদের দুটো 10 মার্কসের দিয়েছি, আর এখন দিচ্ছি দুটো 5 মার্কসের। চলো, দ্য রোলস অ্যান্ড কনসেপ্ট অফ চি, চি, চলো এটা আমরা দেখবো। In the Igbo traditional religion and worldview, chi is a deeply personal and spiritual concept. এটা স্পিরিচুয়াল এবং পার্সোনাল গড, বুঝতে পারলে? চি it is often described as a person's personal god or guardian spirit. দেখো এটাই তো ইগবো কমিউনিটির একটা অরিজিন। দেখো এই যে টেক্সটটা লেখা, এটার কারণটা কি, যে একটা ল্যান্ড তারা নিজেদের বিশ্বাস নিয়ে থাকে, সেই ল্যান্ডে হোয়াইটসরা এসে কিভাবে কলোনি স্থাপন করছে। তো এই ল্যান্ড ইগবো কমিউনিটির সবাই বিশ্বাস করতে তাদের নিজস্ব একটা গড আছে, সেটা হচ্ছে চি। ওকে, যেটা কার সঙ্গে কাজ করে, ফাংশনিং অ্যালংসাইড দ্য সুপ্রিম ডেইটি চুকু। এই যে চুকুর পাশাপাশি কিন্তু কাজ করে সুপ্রিম ডেইটি হচ্ছে চুকু। সো while চুকু ইজ অ্যান ইউনিভার্সাল অ্যান্ড অমনিপোটেন্ট, চি ইজ ইউনিক। চুকু হচ্ছে সবার ইউনিভার্সাল গড, চি হচ্ছে সবার পার্সোনাল গড। ওকে, এবং প্রত্যেকে মনে করে এই চি কিন্তু লাইফের পাথ দেখিয়ে দিতে পারে। So the Igbo belief in Chi reflects a worldview where spiritual destiny and human agency are interdependent, where one's fate is shaped by both divine forces and individual action. One of the most profound aspects of Chi is its dual nature. On the one hand, it represents fate and an individual's portion of the divine will. এই chi কি রিপ্রেজেন্ট করছে? একজন ব্যক্তির ফেট, ভাগ্যকে নির্ভর করে দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। On the other hand, it allows room for free will and human effort. This is evident in the proverb. If a man says yes, his chi says yes also. যে হ্যাঁ, একটা মানুষ যদি কোনো কাজে বলে হ্যাঁ এটা করবো, তার চিও তাকে পারমিশনটা দেয়। তার মানে ফ্রি উইলের কনসেপ্টটাও আছে। তার মানে which underscores the belief that chi responds to a person's determination and integrity. Unlike a fatalistic concept of destiny, the Igbo interpretation of chi encourages personal responsibility. Success is seen not as a gift or of fate alone, but the product of a cooperative relationship between a man and his chi. দেখো একটা মানুষের জীবনে সাকসেসফুল কখন হবে, এখনই ইগবো কমিউনিটি যখন সে দেখবে চি এর সঙ্গে তার একটা পার্সোনাল বন্ডিং হয়েছে। ওকে, সো চি কিন্তু একটা স্পিরিচুয়াল ফোর্স এবং মোরাল মেটাফর কিন্তু। Okay, in Chinua Achebe's Things Fall Apart, the role of Chi is central to understanding the inner life of the protagonist Okonko. Okonko's character আমরা এখান থেকে বুঝতে পারি কিভাবে, দেখো Okonko believes he possesses a strong and favorable Chi as evidenced by his rise from the shame of his father Onoka to become one of the Omofia's most respected men. তার মানে Okonko কি বিলিভ করে যে তার কাছে একটা চি আছে, মানে পার্সোনাল গড আছে। ওকে, অ্যাজ এভিডেন্স বাই হিজ রাইজ ফ্রম দ্য শেম অফ হিজ ফাদার, মানে সে কিন্তু একটা শেম, তার বাবার যে শেমফুল পজিশন ছিল সোসাইটিতে, সেখান থেকে সে নিজে একটা রেসপেক্টেড ম্যান হয়েছে। এর ফলে কিন্তু মনে করে চি কিন্তু তাকে ভালোবাসে, না হলে কিন্তু এই সাকসেসটা কখনোই পেত না। হি বিল্ডস ওয়েলথ, টাইটেলস এন্ড স্ট্যাটাস থ্রু হার্ড ওয়ার্ক, কারেজ এন্ড ডিসিপ্লিন। হি সিজ দিস অ্যাজ আ রিফ্লেকশন অফ হিজ চি which he believes supports his ambitions. However, as misfortune begin to accumulate, such as the accidental killing of a clansman, his exile. দেখো ওই হঠাৎ করে গ্রামে একজন ক্ল্যান্সম্যানকে, গ্রামবাসীকে হঠাৎ করে ভুল করে ওখানে কিন্তু মেরে দেয়, যার ফলে ওকে এক্সাইলে যেতে হয়। ওখানে স্টার্টস টু ফিল বিট্রেড বাই সি, এবং ও কখন ফিল করে যে আমাকে চি কিন্তু বিট্রে করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। এই যে চি এর কনসেপ্টটা, যে পার্সোনালের সঙ্গে যে আমি জীবনে সাকসেসফুল হবে, এর পিছনে কিন্তু চি মারাত্মকভাবে ইম্পর্টেন্ট।
এই জায়গাটা কিন্তু ইগবো কমিউনিটির আছে। এবং এই যে একটা কালচারের অরিজিনাল কনসেপ্ট, এটাই কিন্তু আলটিমেটলি এই অরিজিনস উইল বি ভ্যানিশড উইথ দ্য আপকামিং অফ দ্য ব্রিটিশার্স। So Archimedes this concept of chi not merely as a religious element but as a philosophical tool to explore the tension between fate and agency. Okonkwo's tragedy lies partly in his misunderstanding of chi. He sees it solely as a force that must validate his quest for strength and dominance, failing to recognize that chi also calls for humility, self-knowledge and balance. Okay, so এই যে ওকনকে এটাকে একটা শুধুমাত্র ফোর্স হিসেবে দেখতো, কিন্তু chi is also a self knowledge. chi কিন্তু বলে দিচ্ছে যে তোমার সেলফ নলেজ এবং ব্যালেন্স কিন্তু থাকা দরকার, যেটা কোনটার মধ্যে কিন্তু থাকছে না। আচ্ছা, তোমরা এগুলো কিন্তু একটা প্যারার মধ্যে লিখবে, এন্টার আনসারটা ওভারঅল 3টে প্যারাতে করবে। ওকে, মোর ওভার chi reflects broader themes of cultural identity, moral order and spiritual continuity in the Igbo worldview. Okay, a person with a good chi who acts virtuously will prosper. যার কাছে ভালো চি আছে সে জীবনে উন্নতি করবে, যার কাছে খারাপ চি আছে সে জীবনে উন্নতি করতে পারবে না, তাই না? মানে ওয়ান হু ডিফাইস মোরাল এক্সপেকটেশন মে ফল আউট অফ হারমনি উইথ দ্য চি। যে লোকটা খারাপ কাজ করবে চি তাদের সঙ্গে থাকবে। নোটেবলি চি ইজ অলসো রিলেশনাল, ইট কানেক্টস ইন্ডিভিজুয়ালস টু অ্যানসেস্টার্স অ্যান্ড দ্য কমিউনিটি দাস। আচ্ছা, এবার দেখো কনক্লুশন এসো। ইন কনক্লুশন, চি ইজ অ্যান এসেন্সিয়াল কনসেপ্ট ইন দ্য ইগবো আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ। যে ইগবো আন্ডারস্ট্যান্ডিং করতে গেলে, ইগবো লাইফকে বুঝতে গেলে চিকে কিন্তু বুঝতে হবে। ইট ইজ নট অনলি আ স্পিরিচুয়াল গাইড বাট অলসো আ রিপ্রেজেন্টেশন অফ দ্য পার্সোনাল ডেস্টিনি, ক্যারেক্টার অ্যান্ড চয়েস। তার মানে একটা ব্যক্তির কিন্তু চি এর যখন আনসার লিখবে, লিখবে ওকনকোর ক্যারেক্টারকে কিভাবে ডেভেলপ করছে, ইগবো কমিউনিটিকে কিভাবে ডেভেলপ করছে, এবং মনে রাখবে এটা কিন্তু কিভাবে একটা ক্যারেক্টারের ডেস্টিনিকে নির্ধারণ করে দিচ্ছে। তার মানে চি কিভাবে ইগবো কমিউনিটিকে এফেক্ট করছে আর ওকনকো কিভাবে এফেক্ট ফেলছে, এই দুটোর উপরে আনসারটা কিন্তু লিখবে তোমরা। ওকে, সো চি কিন্তু পার্সোনাল আইডেন্টিটি এবং কালেকটিভ বিলিফ দুটোই কিন্তু সৃষ্টি করবে। চলো এবার তোমাদের জন্য এসিকিউ নিয়ে এসেছি। এখান থেকে তোমাদের দেখবে কয়েকটা এসিকিউ দিয়েছে, এটাই পড়বে। ওকনকো কে অ্যান্ড হোয়াট ডিফাইন্স হিজ ক্যারেক্টার? ওকনকো ইজ আ ওয়েলদি অ্যান্ড রেসপেক্টেড ওয়ারিয়ার ইন ওমোফিয়া, নোন ফর হিজ স্ট্রেংথ, ব্রেভারি অ্যান্ড ফেয়ার অফ উইকনেস। এগুলো বুঝতেই পারছো আশা করি। আচ্ছা, হোয়াই ইজ ইকিমেফোনা ব্রট টু ওমোফিয়া? এই কোয়েশ্চেনটি ইম্পর্টেন্ট দেখবে। ইকিমেফোনা ইজ গিভেন টু ওমোফিয়া বাই দ্য ভিলেজ অফ মাবানিয়া অ্যাজ আ পিস সেটেলমেন্ট আফটার আ ম্যান ফ্রম ওমোফিয়া ইজ মার্ডার। মনে রাখবে, দেখো এই যে ওমোফিয়া গ্রামের একজন যে মহিলা পাশের গ্রামে ম্যাবিনোতে যখন যাবে, তখনই ওই মহিলাকে কিন্তু মার্ডার করে দেয় কারা? ম্যাবিনোর লোকজন। সুতরাং এই যে ইকেমেফুনাকে আর তার মাকে এই উমোফিয়াতে পাঠানো হয় অ্যাজ আ কম্পেনসেশন, ক্ষতিপূরণ হিসাবে। হি লিভস উইথ ওকনকোস ফ্যামিলি। আচ্ছা, ইকেমেফুনার ওকনকোর সঙ্গে থাকে, বিকামস ক্লোজ টু নই। নইকে ওকনকো ছেলের সঙ্গে খুব কানেক্টেড হয়ে যায়, বাট ইজ ট্র্যাজিক্যালি কিল আন্ডার দ্য ওরাকেলস কমান্ড। এবং আলটিমেটলি ইকেমেফুনাকে খুন করা হয় কেন? ওরাকেল, ওরাকেল, ওরাকেল মানে যে ভবিষ্যৎবাণী, এর উপরে নির্ভর করে। ওরাকেল বলেছে যে ইকেমেফুনাকে মারতে হবে, তার জন্য কিন্তু ওকে খুনটা করছে, এবং খুনটা করছে কে? ওকনকো। আচ্ছা, হোয়াট ডাজ দ্য উইক অফ পিস সিগনিফাই? আচ্ছা, উইক অফ পিস কি সিগনিফাই করে দেখে নেবে। ইজ আ স্যাক্রেড টাইম বিফোর প্ল্যান্টিং when villagers must avoid violence to honor the earth. আচ্ছা, the week of peace is a sacred time, একটা পবিত্র সময়, বিফোর প্লান্টিং, কোনো কিছু মানে চাষবাস করার আগে পবিত্র সময়টাকে বলা হয় উইক অফ পিস, যেখানে ভিলেজার্সরা কোনো রকমের ভায়োলেন্স করতে চায় না আর্থ গডেস অ্যানিকে সম্মানটা জানানোর জন্য। ইট ইনশিওরস আ গুড হারভেস্ট। when Okonkwo violates by beating his wife he is fined, showing the strong link between morality and agriculture and equal life. ও যখন এই টাইমে তার ওয়াইফকে মানে তাকে কিন্তু ফাইনও দিতে হয়, কারণ এই উইক অফ পিসে কখনোই কোনো ভায়োলেন্স করা যাবে না। আচ্ছা, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ওকনকোস এক্সাইল? দেখো, ওকনকো ইজ এক্সাইল টু মাবান্তা ফর 7 years after accidentally killing a clansman, a female crime. His exile marks a turning point, forcing reflection on traditional identity, weakens his authority and distances him from Omofia. এবং দেখো ওকে কিন্তু আলটিমেটলি এই ওকনকো যখন এক্সাইলে গেল, এর ফলে কি হলো যে ও দেখতে পাচ্ছে যে ও তার গ্রামবাসী উমোফিয়ার কাছ থেকে দূরে চলে গেল, এবং এর ফলে এই টাইমে কিন্তু ব্রিটিশার্সরা এসে সেখানে এসে বসতি স্থাপন করছে। প্রবাবলি যদি ওকনকো সেখানে উপস্থিত থাকতো, ও কিন্তু রেবেলিয়নটা করতো, বিদ্রোহটা করতো। ওকে, আশা করছি বুঝতে পারছো। চলো নেক্সট কোয়েশ্চেনে যাবো। হু আর দ্য এগুগু অ্যান্ড হোয়াট ডু দে রিপ্রেজেন্ট? আচ্ছা, দ্য এগুগু আর দ্য মাস্কড এল্ডার্স রিপ্রেজেন্টিং অ্যানসেস্ট্রাল স্পিরিটস হু সার্ভ অ্যাজ জাজেস ইন উমোফিয়া। দেখো, এই এল্ডার্স মানে অ্যানসেস্ট্রাল স্পিরিট বলা হয়,
যে এরা সবাই এগুগু করে যারা মাস্ক পরে থাকে, অ্যানসেস্ট্রাল স্পিরিট বলা হচ্ছে, যারা কি করে জাজ হিসাবে কাজ করে মুভিতে। ওকে, তারা কোনো রকম সমস্যা হলে তারা কিন্তু জাজ হিসাবে কাজ করে। তারপরে দেখো, আচ্ছা, হোয়াট ইজ নোইজ কনফ্লিক্ট ইন দ্য নভেল? নোইর কনফ্লিক্টটা কি? নোই হচ্ছে ওকনকোর সন, ও কিন্তু সেন্সিটিভ এবং ও কিন্তু ট্র্যাডিশনাল প্র্যাকটিসকে কোয়েশ্চেন করে, যে উমোফিয়ার যেসব প্র্যাকটিস আছে, যেসব ওরাকেলস আছে, এগুলোর প্রতি কিন্তু অপোজিটে যায় নই। এবং নই যখন ইকিমোফোনাকে খুন করা হয়, নই কিন্তু ওর বাবার প্রতি মারাত্মকভাবে রেগে যায় এবং এই সিস্টেমের প্রতি। সুতরাং যখন হোয়াইটসরা আসে, এই নই কিন্তু ক্রিশ্চিয়ানিটিতে ট্রান্সফার হয়, কনভার্ট হয়, এটা মাথায়। আচ্ছা, হাউ ডাজ ক্রিশ্চিয়ানিটি অ্যাফেক্ট দ্য ক্ল্যান? অবশ্যই ক্রিশ্চিয়ানিটি কিভাবে অ্যাফেক্ট করছে ক্ল্যানকে, কারণ দেখো, ক্রিশ্চিয়ানিটি যখন আসছে, এরা কি করছে, এই যে পশু মানে আউটকাস্ট, যাদের সমাজে কোনো স্থান নেই, তাদেরকে অ্যাট্রাক্ট করছে ক্রিশ্চিয়ানিটি, তাদেরকে গ্রহণ করছে, বুঝতে পারলে? এবং গ্রামবাসী কিন্তু এখানে আলটিমেটলি এই চার্চের কাছ থেকে কিন্তু একটা থ্রেট কিন্তু পেয়ে যাচ্ছে, বুঝতে পারলে? এবং আলটিমেটলি সবাই কিন্তু ক্রিশ্চিয়ানিটিতে প্রায় কনভার্ট হয়ে যায়। আচ্ছা, হোয়াই ইজ দ্য কিলিং অফ ইকিমোফোনা ইজ সিগনিফিকেন্ট? এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ এটাই গল্পের একটা টার্নিং পয়েন্ট। ওকে, এটা নই যে কোনকোর সন, তার ট্রাস্টকে ভেঙে দেয়। ওকে, এই যে ইকিমোফোনার কিলিং, এবং ওর বাবাকে কিন্তু তখন থেকে কিন্তু হেট করতে শুরু করে, আমরা এটা দেখতে পাই। আচ্ছা, হোয়াট ইজ মিস্টার ব্রাউনস অ্যাপ্রোচ টু মিশনারি ওয়ার্ক? আচ্ছা, মিস্টার ব্রাউনের অ্যাপ্রোচ কেমন ছিল? মিস্টার ব্রাউন কিন্তু একজন খ্রিস্টিয়ান মিশনারি পিপল ম্যান, যিনি কাইন্ড এবং ডিপ্লোম্যাটিক মিশনারি। হি বিল্ডস আ স্কুল অ্যান্ড হসপিটাল এন্ড এনকারেজেস ডায়ালগ ইনস্টেড অফ কনফ্রন্টেশন। ও কিন্তু ব্রিটিশারদের, দেখো, এই যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, উনি কিন্তু জোর করে কিছু করছেন না ইগবো কমিউনিটিকে বা উমোফিয়াকে। ওকে, হি ইজ আ কাইন্ড অ্যান্ড ডিপ্লোম্যাটিক মিশনারি হু রেসপেক্টস ইগবো বিলিভ। ও কিন্তু ইগবো বিলিভকে রেসপেক্ট করছে, আমরা সেটা দেখতে পাই। কিন্তু পরবর্তীকালে যখন রেভারেন্ড জেমস আসবে ওর পরিবর্তে, সে কিন্তু এক্সট্রিমলি ক্রুয়েল। হাউ ইজ রেভারেন্ড জেমস? আচ্ছা, এটাই বললাম এখন এই কোয়েশ্চেনটার আনসার। আচ্ছা, হোয়াট ইজ দ্য রোল অফ উইমেন ইন দ্য নভেল? অবভিয়াসলি রোল অফ উইমেনটা কি? দেখো, ডোমেস্টিক রোলস, যে মহিলারা কিন্তু এখানে কোনো কাল মানে এমন না যে তারা গল্পের কোনো সিগনিফিকেন্ট রোল প্লে করছে, তারা হচ্ছে প্যাসিভ রোল প্লে করছে এবং ডোমেস্টিক রোল মানে ঘরের মধ্যে থাকে, বুঝতে পারলে? অ্যান্টি ফেমিনিস্ট পার্সপেক্টিভ। আচ্ছা, হোয়াট ডাজ দ্য টাইটেল থিংস ফল আপার্ট সাজেস্ট? থিংস ফল আপার্ট কি সাজেস্ট করছে মনে রাখবে, থিংস ফল আপার্ট মানে জিনিসপত্র ছড়িয়ে গেছে, আলটিমেটলি ভ্যালু সিস্টেমস অফ দ্য সোসাইটি হ্যাজ বিন ফলেন অ্যাপার্ট। যে গল্পের শুরুতে আমরা যে দেখি যে ইগবো কমিউনিটির নিজস্ব ভ্যালু সিস্টেমস, সেটা কিন্তু আলটিমেটলি হারিয়ে যায়। আচ্ছা, হাউ ইজ জাস্টিস হ্যান্ডেলড ইন ইগবো সোসাইটি? জাস্টিস কিভাবে করা হয় তোমরা একবার দেখে নেবে, যে ইগবো কিভাবে জাস্টিসটা মেনটেন করে। আচ্ছা, হোয়াই ইজ ইনক্স অ্যাক্ট কনসিডার স্যাক্রিলিজিয়াস? এটা পড়ার প্রয়োজন নেই, ইম্পর্টেন্ট না, তাও বলে দিচ্ছি। ইনক আনমার্কস অ্যান্ড ইগুগো ডিউরিং আ sacred ritual revealing the human behind the ancestral spirit. This discretion is a direct attack on Igbo spiritual authority. The clan retaliates by destroying the church. মনে রাখবে, এই ইনক একজন হচ্ছে মেসেঞ্জার, যে ক্রিশ্চিয়ানিটি মেসেঞ্জার। ও এসে কি করে, এই এগুগুলো তো সবসময় মাস্ক পরে থাকতো, ওই মাস্কটা খুলে দিয়ে এটা বুঝিয়ে দেয় এরা কোনো স্পিরিচুয়াল লোক নয়, এরা কোনো স্পিরিট না, তোমাদের কোনো অ্যানসেস্ট্রাল স্পিরিট কিন্তু এরা না, এরা সাধারণ মানুষ। এটা যখন বুঝিয়ে দেয়, তখনই কিন্তু এই গ্রামের লোকজন চার্চকে ডিস্ট্রয় করে দেয়, চার্চটাকে পুড়িয়ে দেয়। গল্পের শেষে গিয়ে আমরা দেখতে পেয়েছি। আচ্ছা, কিভাবে ডিস্ট্রিক্ট কমিশনার এই ইগবো কমিউনিটিকে দেখেন? দ্য ডিস্ট্রিক্ট কমিশনার ভিউজ দ্য ইগবো কমিউনিটি অ্যাজ প্রিমিটিভ এন্ড ইনফিরিয়র। অবশ্যই, যে প্রিমিটিভ হিসেবে দেখছে এবং ইনফিরিয়র হিসেবে দেখছে। যে বন্য এবং ইনফিরিয়র মানে কি, যে একটা সুপিরিয়র কারা, ব্রিটিশার্সরা, আর ইনফিরিয়র হচ্ছে এই আফ্রিকানসরা, এই উমোফিয়ানসরা, এই ইগবো কমিউনিটি পিপলরা, যাদেরকে ইনফিরিয়র মানে ছোট করে দেখা হচ্ছে। ওকে, তারপরে দেখবো, হোয়াট রোল ডাজ ওবিরিকা প্লে ইন দ্য নভেল? ওবিরিকা হচ্ছে ওকনকোর ফ্রেন্ড। ওকে, এই হচ্ছে একজন ভয়েস অফ রিজন, যার মধ্যে রেশনালিটি আছে লোকটার মধ্যে। ওকে, সে কিন্তু তার বন্ধুর পাশে সবসময় থাকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তার মধ্যে কিন্তু একটা মোরাল অ্যাসপেক্টস কিন্তু আছে। চলো নেক্সট দেখবো, হোয়াই ডাজ ওকনকো কিল দ্য মেসেঞ্জার? কেন মেসেঞ্জারকে খুন করলো? কারণ একটা রেবেলিয়ন, যাতে একটা বিদ্রোহ ঘটানো যেতে পারে, আলটিমেটলি কেউ কিন্তু এখানে জয়েন করে না। হোয়াট ডাজ ওকনকো সুইসাইড সিম্বলাইজ? Okonko's suicide symbol represents the ultimate collapse of a traditional warrior ethos. মানে একজন ট্র্যাডিশনাল ওয়ারিয়ার, তার কিভাবে ধ্বংস হচ্ছে এবং ইগবো কমিউনিটি কিভাবে আলটিমেটলি
লস্ট হয়ে যাচ্ছে ওর সুইসাইডের সঙ্গে সঙ্গে, এটা কিন্তু সিম্বলাইজ হচ্ছে। তার মানে ওকনকো সুইসাইড অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস দ্য সুইসাইড, দ্য লস অফ দ্য ইগবো ভ্যালুজ উইথ দ্য আপকামিং অফ দ্য ব্রিটিশার্স। আচ্ছা, হাউ ডাজ অ্যাচিভি পোর্ট্রে কলোনিয়ালিজম, দেখে নেবে এগুলো। ওকে, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ফায়ার ইন দ্য নভেল? ওকে, স্ট্রেংথ অ্যান্ড ডিস্ট্রাকশন কে সিম্বলাইজ করছে, দেখে নেবে। আচ্ছা, নই কেন ক্রিশ্চিয়ানিটিতে কনভার্ট হয়? কারণ তার প্রিয় বন্ধু ইকেমোফোনাকে ওর বাবা মেরে দিয়েছিল এবং ওই কালচারের মধ্যেও থাকতে চায় না। আচ্ছা, হোয়াট ডু লোকাস্টাস সিম্বলাইজ ইন দ্য নভেল? দ্য লোকাস্টাস ইনিশিয়ালি ওয়েলকাম ফর ফুড symbolize the coming of the colonizers like the insects. The missionaries arrive peacefully but multiply, covering and consuming everything. This the symbolism foreshadow. দেখো এই যে আস্তে আস্তে এই যে মিশনারিজরা চলে আসছে লাইক দ্য লোকাস্টাস, এটাই কিন্তু এই টেক্সটের সিম্বল। কোয়াইট ইম্পর্টেন্ট নাই কোয়েশ্চেনটা। আচ্ছা, হাউ ডাজ দ্য নভেল এন্ড এন্ড হোয়াই ইজ ইট আইরনিক? দেখো এই যে দ্য নভেল এন্ডস উইথ ওকনকোস ট্র্যাজিক সুইসাইড, এটা বুঝতে পারলে। আর কিভাবে আইরনিক দেখো, দিস এন্ডিং ইজ আইরনিক বিকজ অ্যাচিভ ইজ হোল নভেল humanizes Igbo life while the commissioner's perspective erases it in a single sentence. যে পুরো টেক্সটটা কি দেখাচ্ছে, ইগবো লাইফের যে হিউম্যানিটি সেটাকে দেখানো হচ্ছে, কিন্তু কমিশনার তার একটা টেক্সট লেখার মাধ্যমে এটাকে কিন্তু কি করে দিল, একটা প্রিমিটিভ কমিউনিটি করে দিল, যেটা তোমরা গল্পের শেষে গিয়ে দেখতে পাও। ওকে, কেন ভিলেজার্সরা জয়েন করছে? দেখতে পাচ্ছ যারা অ্যাকচুয়ালি সমাজ থেকে বিতাড়িত তারাই গিয়ে ক্রিশ্চিয়ানিটিতে জয়েন করছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য রোল অফ স্টোরি টেলিং ইন দ্য নভেল? স্টোরি টেলিং অবশ্যই খুব ইম্পর্টেন্ট রোল। কেন? কারণ এটা একটা আফ্রিকান ভয়েসকে রিপ্রেজেন্ট করছে এবং অরিজিনাল কালচারটাকে মেনটেন করছে স্টোরি টেলিং, যে গল্প বলা। হাউ ডাজ ওকনকো ভিউ ম্যাসকুলিনিটি? অবশ্যই একটা ফিজিক্যাল স্ট্রেংথ, ডমিনেন্স, ইমোশনাল কন্ট্রোল করে রাখে, দেখবে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য কোলানাট? কোলানাট ইন ইগবো কালচার সিম্বলাইজেস হসপিটালিটি, ফ্রেন্ডশিপ অ্যান্ড পিস, শান্তি বজায় রাখছে। বুঝতে পারলে? আচ্ছা, হোয়াই ইজ ওনোকা ইম্পর্টেন্ট টু ওকনকোস ক্যারেক্টার? আগেও বলেছি এই ওনোকার কারণেই কিন্তু ওকনকো সবসময় ভয় করে যে আমার বাবার মতো আমিও উইক হয়ে যাব না তো, সুতরাং ও কিন্তু হাইপার ম্যাসকুলিনিটি নোশনটাকে বজায় রাখে। আচ্ছা, হোয়াট রোল ডাজ ফেট অ্যান্ড ফ্রি উইল প্লে ইন দ্য নভেল? ইগবো বিলিভ ব্যালেন্সেস ফেট, ফেট মানে যে কনসেপ্ট অ্যান্ড পার্সোনাল এফর্ট। ওকনকো বিলিভস হি শেপস হিজ ডেস্টিনি থ্রু হার্ড ওয়ার্ক বাট ব্লেমস ফেট when লাইফ আনরাভেলস। সে যখন নিজেকে ডেভেলপ করছে সেটা ভাবছে তার ফ্রি উইল, সে নিজে সেটা করেছে। আর ফেট মানে কি, ভাগ্য যেটা ঠিক করে দেয়, তখন সে চিকে দোষ দিচ্ছে যখন কোনো কিছু তার সঙ্গে ভুল হচ্ছে। সো অ্যাচিভি এক্সপ্লোরস হাউ বোথ পার্সোনাল চয়েসেস অ্যান্ড লার্জার হিস্টোরিক্যাল ফোর্সেস লাইক কলোনিয়ালিজম ইন্টারাক্ট টু ডিটারমাইন দ্য কোর্স অফ আ পার্সনস লাইফ। দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, কেন উনি লিখেছেন এই টেক্সটটা অ্যাচিভি? কারণ হচ্ছে আফ্রিকান হিস্ট্রিকে, যে টু রিক্লেম আফ্রিকান হিস্ট্রি অ্যান্ড চ্যালেঞ্জ দ্য কলোনিয়াল ন্যারেটিভকে চ্যালেঞ্জ করার জন্য। ওকে, so by portraying the Igbo world from the inside, he gives voice to richness and contradictions. The novel asserts African dignity and questions Western assumptions about civilization. এই টেক্সটে একটা জিনিসই দেখাচ্ছে, দেখবে দুটো জিনিস, যেটা আফ্রিকান যে রেসপেক্ট সেটা দেখাচ্ছে, যেটা ব্রিটিশরা যেটা যে হিস্ট্রি ক্রিয়েট করেছে আফ্রিকানদের জন্য সেটা ভুল হিস্ট্রি, তারা তাদের মতো করিয়ে সারা পৃথিবীকে দেখিয়েছে যে আফ্রিকানস আর দ্য ডার্কেস্ট কন্টিনেন্ট। কিন্তু এখানে অ্যাচিভি দেখাচ্ছে যে না, আফ্রিকা ইজ নট এ ডার্কেস্ট কন্টিনেন্ট, রাদার তাদের তার নিজস্ব ডিগনিটি আছে। এবং আরেকটা জিনিস আছে এই টেক্সটে, যে এটার মধ্যে দিয়ে হোয়াইটসদের কিন্তু চ্যালেঞ্জ করছে, হোয়াইট কলোনিয়াল থিমস। ওকে, যে কিভাবে তারা এসে একটা পিওর ভার্জিনাল ল্যান্ডকে তারা তাদের নিজস্ব দখলে নিয়ে আসে এবং এক্সপ্লয়েট করে। সো এগুলো পড়লেই তোমাদের এই ফোর্থ সেমের জন্য, এই যে তোমাদের সামনে এক্সাম হতে চলেছে, আশা করছি তোমাদের এই কোয়েশ্চেন কটা পড়লেই ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। এই যে তোমরা জানো এই 2025 সালের আগস্ট মাসে তোমাদের এক্সাম, তো এইবারের জন্য এই কোয়েশ্চেন কটা তোমাদের পড়তে হবে। ওকে, আর 10 মার্কসের কোয়েশ্চেন আমি আগেই দিয়ে দিয়েছি, যারা দেখোনি তার আগের ভিডিও দেখে নাও। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। এবং তোমাদের নেক্সট ক্লাস, যেটা বলার, যে নেক্সট ক্লাস তোমাদের আমি নিয়ে আসবো হার্ড টাইমস। ওকে, সো থ্যাংক ইউ। প্রত্যেকে কানেক্টেড থাকো এবং প্রতিটা ক্লাস করো, এর বাইরে কোনো কোয়েশ্চেন কিন্তু আসবে না। ওকে, এবং কোয়েশ্চেন আসলেও এর মধ্যে থেকে আনসার হবে, তোমরা ঘুরিয়ে কিন্তু লিখে আসবে। এবং এতটুকু বলা হচ্ছে যে এখনো পর্যন্ত কখনোই কোনো কোয়েশ্চেন পরীক্ষার হলে গিয়ে এমন হয়নি যে কোয়েশ্চেন্স গুলো আসেনি। তো এবার বলা হচ্ছে মাস্টার ইংলিশ যে কোয়েশ্চেন্স গুলো তোমাদের দিচ্ছে
সেই কোয়েশ্চেন্স গুলোই তোমরা পড়ো, দেখবে পুরোপুরি তোমরা কিন্তু এখান থেকেই কমন পাবে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।